আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন আমরা ভূমি এবং উচ্চতার একটা পারস্পরিক সম্পর্ক আছে, এই সম্পর্কটা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা আজকের এই গাণিতিক সমস্যাটি শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা বিষয়টা বোঝার জন্য একটি চিত্র অঙ্কন করে দিচ্ছি যে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করলাম, আর ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা লিখি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান হবে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন এই যে আমরা ভূমি শব্দটা বলি, এখন ভূমিকে ভূমি না বলে যদি এটাকে আমরা ভিত্তি বলি, আমরা কি করব? ভূমিকে ভূমি না বলে বলবো ভিত্তি। আচ্ছা, এখন ভিত্তিটা কিসের, এটা একটা ব্যাপার চলে আসে। যেহেতু আমরা ভূমি নতুন নামকরণ দিলাম যে ভিত্তি, আমরা ভূমিকার ভূমি বলতেছি না, এটাকে বলতেছি ভিত্তি। এখন কথা হচ্ছে এই ভিত্তিটা কিসের বা কার ভিত্তি, যেটাকে ইংলিশে বলে বেস, আমরা বাংলায় বলতেছি ভিত্তি। এই ভূমির ইংলিশটা হচ্ছে কি বেস। এই বেস এর আমরা বাংলা প্রতিশব্দ বলি হচ্ছে ভূমি, আর এটাকে আমরা আজকে পাল্টায় বললাম হচ্ছে ভিত্তি। এখন থেকে আমরা বেসকে ভূমি বলবো না, বলবো হচ্ছে ভিত্তি। এখন কথা হচ্ছে কেন ভিত্তি বলা হচ্ছে বা ভিত্তিটা কার? ভিত্তিটা হচ্ছে লম্বের ভিত্তি, যে লম্বের আরেকটা নাম হচ্ছে উচ্চতা। অর্থাৎ উচ্চতাটা যে বাহুর উপরে থাকবে সেই বাহুটাই হচ্ছে তার ভিত্তি বা ভূমি। বিষয়টা কি দাঁড়ালো? এই উচ্চতা বা লম্বটি যে বাহুর উপরে থাকবে সেই বাহুটাই হবে কি ভিত্তি, যেটাকে আমরা ভূমি বলে থাকি। বিষয়টা আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ এখানে একটি লম্ব অঙ্কন করা হলো, কিউ বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম কিউ এম। এখন কথা হচ্ছে যে আমরা যদি কিউ এম কে লম্ব ধরি তাহলে কি হবে? তাহলে এই কিউ এমটাই হবে উচ্চতা। এই কিউ এম কে আমরা যদি উচ্চতা ধরে নিলাম, কিউ এম হচ্ছে উচ্চতা। এখন কথা হচ্ছে এই কিউ এম উচ্চতাটা কোন বাহুর উপরে আছে? অবশ্যই আমরা চিত্র দেখে বুঝতেছি পি আর এর উপরে আছে। সুতরাং এই ক্ষেত্রে পি আর হবে ভিত্তি। এখানে পি আর কে বলবো ভিত্তি, যেটাকে আমরা বলে থাকি সাধারণত ভূমি। কি এম উচ্চতা পি আর বাহুর উপরে আছে, সুতরাং পি আর ভিত্তি। যদি এমন হতো আমরা এই উচ্চতাটা নিয়ে কাজ করলাম, অর্থাৎ পি এন, আমরা উচ্চতাকে ধরলাম কাকে? পি এন কে উচ্চতা ধরলাম। পি এন যদি উচ্চতা হয় সেক্ষেত্রে ভিত্তি বা ভূমি হবে কিউ আর। বিষয়টা কি দাঁড়ালো আমরা একটু দেখি। কিউ এম উচ্চতা হলে ভিত্তি হচ্ছে পি আর। কিউ এম উচ্চতা হলে ভিত্তি পি আর, আর হলো পি এন উচ্চতা হলে ভিত্তি হবে কি পি এন কিউ আর। আর এখান থেকে যদি আমরা আরেকটু উচ্চতা অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি, এটা দেই হচ্ছে এ আর। তা সুতরাং এখানে ভিত্তি বা ভূমি কি হবে? পি কিউ। অর্থাৎ এ আর উচ্চতা হলে ভিত্তি হবে পি কিউ। সুতরাং আমরা ভূমিকে যদি ভিত্তি হিসেবে বিবেচনা করি, আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হয় বা ক্ষেত্রফল সূত্রটা ব্যবহার করতে অনেক সুবিধা হয়। কেননা আমরা কিউ এম উচ্চতা নিব আর ভূমি নিব কিউ আর, মানে অঙ্কন অনুসারে, সেক্ষেত্রে কিন্তু মানে গাণিতিক সমস্যাটির সমাধান
ঠিক হবে না, অর্থাৎ ভুল হবে। আর আমরা যদি ভিত্তি হিসেবে দেখি ভূমিকে, সেক্ষেত্রে আমরা কি করব, পিএম কে যদি আমরা উচ্চতা ধরি, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি ধরবো পিআর কে ভূমি বা ভিত্তি। আর যদি এআর কে আমরা উচ্চতা ধরি, সেক্ষেত্রে আমরা ধরবো পি কিউ কে ভিত্তি। আর পিএম কে যদি উচ্চতা ধরি, সেক্ষেত্রে আমরা ধরবো কিউআর কে ভিত্তি। সুতরাং আমরা যে উচ্চতাটা ধরবো, ওই উচ্চতাটা যে বাহুর উপরে থাকবে সেই বাহুটাই হবে ভিত্তি। সুতরাং আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি দাঁড়ালো, হাফ গুণন ভিত্তি গুণন উচ্চতা। হাফ গুণন ভিত্তি গুণন উচ্চতা। আমরা যদি এইভাবে বিষয়টা খেয়াল রাখি, আমাদের মনে হয় যে গাণিতিক সমস্যার সমাধান করা অনেক বেশি সহজ হবে। আর ক্ষেত্রফল বিষয়ক যে ছোটখাটো ভুলগুলো আমরা করে ফেলি, এই ভুলগুলো আর আমরা ভবিষ্যতে করব না। এখন আমরা আমাদের যে গাণিতিক সমস্যাটি, সেই সমস্যাটি দেখি এবং সেই অনুযায়ী এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান, সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তাই সমবাহু ত্রিভুজটির অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু আছে, ওই বিন্দু থেকে কি করা হয়েছে, বাহু তিনটির উপর লম্ব অঙ্কন করা হয়েছে। আর লম্বের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, একটা হলো 6, একটা 7, একটা হলো 8 সেন্টিমিটার। এখন আমাদের যে সমাধানটি করতে হবে সেটা হচ্ছে ওই সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এরপর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে যে প্রথমে কি করব, একটি চিত্র অঙ্কন করব সমবাহু ত্রিভুজের। তারপরে প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রের কাজটা কমপ্লিট করব, বা যেটাকে আমরা অঙ্কন করা বলি করব। তারপরে ওই চিত্রকে ধরে, মানে চিত্রটা খেয়াল করে গাণিতিক সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সমাধান এখন হচ্ছে, এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলা হয়েছে, প্রথমে আমরা কি করব, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে আমরা যে কোনো মাপের একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আমরা জানি যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং আমরা বাহু তিনটিকে ধরে নিচ্ছি এই, এটা তিনটি বাহুই হবে এই। এখন বলা হয়েছে অভ্যন্তরস্থ সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, এখন এবিসি ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ধরে নিতে বলা হয়েছে। যে কোনো একটি বিন্দু, বিন্দুটার কোনো নির্দিষ্ট অবস্থান নেই, অভ্যন্তরে হলেই হবে। এটা কিন্তু একটা বিবেচনা বা খেয়াল করার বিষয়, যে বিন্দুটার কোনো স্পেসিফিক অবস্থান কিন্তু এখানে বলা হয়নি, বা নির্দিষ্ট কোনো অবস্থান বলা হয়নি। শুধুমাত্র এটাই উল্লেখ করা হয়েছে যে বিন্দুটি ত্রিভুজের অভ্যন্তরে আছে। তা সুতরাং আমরা এবিসি ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ধরে নেই। আচ্ছা, ধরে নিলাম যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু পি ধরে নিলাম। যে কোনো একটি বিন্দু কি ধরলাম, পি। তারপরে কি বলা হয়েছে, ওই যে অভ্যন্তর একটি বিন্দু থেকে বাহু তিনটির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন বাহু তিনটির উপর লম্ব অঙ্কন করতে বলা হয়েছে। আমরা লম্ব অঙ্কন করি, একটা লম্ব অঙ্কন করলাম, আরেকটি, আর এখানে আরেকটি লম্ব। আর লম্বের দৈর্ঘ্যটা বলা হয়েছে 6, 7 আর হলো 8। তাহলে ধরে নিচ্ছি এটা 6, এটা 7 আর এটা হলো 8। এই হলো তিনটি লম্ব। আচ্ছা, এখন ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি। আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করলাম। আর এখন আমাদের ভাবতে হবে কিভাবে এই ধারণা থেকে বা এই তথ্য থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এখন আমরা যে কাজটা করব, এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে যে আমরা একটি কাজ করব,
অঙ্কন করব। এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দু থেকে আমরা কি করব, এই পি বিন্দু আর এ যোগ করব, অর্থাৎ এ আর পি যোগ করব, বি আর পি যোগ করব, আর এখানে সি আর পি যোগ করব। তাহলে আমরা কি করলাম, এপি, বিপি এবং সিপি যোগ করলাম। আর যোগ করাতে কি হলো, আমরা একটা বিষয় খেয়াল করে দেখি। এখানে কিন্তু একটি ত্রিভুজ পাওয়া গেল এ পিবি, এখানে একটা ত্রিভুজ আসলো এ পিবি, আর অপর একটি ত্রিভুজ আসলো কি, এই যে বিপিসি, এখানে আরেকটি ত্রিভুজ আসলো বিপিসি, আর আরেকটি ত্রিভুজ আসলে হচ্ছে এ পিসি, আরেকটি ত্রিভুজ আসলো। আমরা এখানে তিনটি ত্রিভুজের ধারণা কিন্তু পেলাম। এখন আমরা লিখতে পারি চিত্রানুসারে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণন, আচ্ছা প্রথমে দেখি কোন তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে ত্রিভুজ এ পি সি, তাহলে ত্রিভুজ ক্ষেত্র কি হবে, এ পি সি, এপিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র কি পাওয়া গেল, এপিসি পাইছি, এরপর হলো বিপিসি, তো ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে বিপিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র কি পাওয়া গেল, এপিবি, এপিবি। এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন কথা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3 বাহু স্কয়ার বাই 4 বা √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে √3 বাহু স্কয়ার বাই 4। এখন কথা হচ্ছে এখানে এবিসি ত্রিভুজের বাহু আমরা কি ধরে নিছি, ধরে নিছি হচ্ছে এ, সুতরাং এই বাহু স্কয়ারের স্থলে আমরা লিখতে পারবো এ স্কয়ার, এখানে আমরা এ স্কয়ার লিখি, সমান। এখন ত্রিভুজ ক্ষেত্র এপিসি, এখন ব্যাপারটা খেয়াল করি, এপিসি আমরা কিছুক্ষণ আগে যে একটি বিষয় বুঝলাম, যে যে বাহুর উপরে লম্ব বা উচ্চতা থাকবে সেই বাহুটাকে আমরা ধরে নিব ভূমি। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সুতরাং এখানে আমরা লিখবো হাফ গুণন, এখন ভূমি কোনটি, এখন দেখি এপিসি এর ক্ষেত্রে ভূমি হবে এসি, কারণ হচ্ছে এই যে উচ্চতা হচ্ছে 7, এটা আছে এসির উপরে, তাহলে 7 আছে এসির উপরে, আর এসির মান হচ্ছে এ, সুতরাং হাফ গুণন এ গুণন হচ্ছে আমাদের উচ্চতা হলো 7 লিখলাম। এখন ত্রিভুজ ক্ষেত্র বিপিসি, এটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এখন বিপিসি খেয়াল করি, বিপিসি, আচ্ছা এই যে উচ্চতা হলো 8, যেটা কিনা আছে বিসি বাহুর উপরে, সুতরাং এখানে ভূমি হবে বিসি, উচ্চতা তো 8, আর বিসি মানে হচ্ছে এ, সুতরাং হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হবে হাফ ইন্টু এ ইন্টু 8। আর ত্রিভুজ হচ্ছে এপিবি, এখন এপিবি খেয়াল করি, এপিবি, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর এখানকার উচ্চতা হচ্ছে 6, যেটা কিনা ভূমি হচ্ছে এবি, কেননা এই উচ্চতা এবি বাহুর উপরে আছে, আর আমরা জানি যে উচ্চতা যে বাহুর উপরে থাকে সেই বাহুকে আমরা ভূমি বা ভিত্তি বলবো, সুতরাং এখানে আমরা ভূমি বা ভিত্তি পাচ্ছি এবি, আর এবি হচ্ছে এ, সুতরাং এটা কি দাঁড়াবে হাফ গুণন 6 বা এ গুণন 6, আমরা পেয়ে গেলাম। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। তাহলে বা √3a² সমান সমান, এখানে যদি আমরা হাফ কমন নিতে পারি, তাহলে হাফ কমন নিলাম, এখানে হাফ কমন নিলে আসবে হচ্ছে 7a + 8a
আর হচ্ছে প্লাস 6a। আচ্ছা, এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা গাণিতিক ক্যালকুলেশনটা করব। এখানে এই যে হাফ আছে, তাহলে হাফ এ টুটা এখানে আসবে। আচ্ছা, নিয়ে আসি একবারে 2√3a² / 4, আর এখানে আমরা যোগ করব। যোগ করলে কি হচ্ছে, এই যে 7 আর 8 হবে 15, 15 আর এখানে হবে 6, তাহলে হচ্ছে 21 এই। বা এখানে আমরা 2√3a² / 2 = 21a। এখন আমরা কি করব, এই যে এ আছে, এ যেহেতু এটা হচ্ছে এই সমত্রিভুজটির বাহু দৈর্ঘ্য, সুতরাং এ 0 নয়, এখানে কিন্তু 0 নয়, এ নট ইকুয়াল 0। যেহেতু এ নট ইকুয়াল 0, সুতরাং এখানে আমরা লিখতে পারবো হচ্ছে √3a/2 = 21। এখন আমরা কি করব, 8 গুণ করব। √3a = হচ্ছে 21 × 2, অতএব a = 21 × 2/√3। আমরা কিন্তু বাহু দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে a = কি হবে, 21 × 2/√3, অর্থাৎ 42/√3। তাহলে এর মানটা আসলো 42/√3। আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আমাদের এখানে কি কি দরকার ছিল, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন হচ্ছে ক্ষেত্রফল। তা সুতরাং ক্ষেত্রফল হবে √3/4 a² স্থলে হবে 42/√3²। তাহলে আমরা ক্ষেত্রফলও পেয়ে গেলাম, এখন আমাদের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের গাণিতিক সমস্যার কিন্তু সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এখানে হচ্ছে ভূমি বা ভিত্তির যে বিষয়টা, এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল করলাম এবং এই ধারণাটা ব্যবহার করলাম। ব্যবহার করে আজকে এই গাণিতিক সমস্যাটার সমাধান করে ফেললাম। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।